রুমার গল্পের আসরে তোমাকে আবার স্বাগত জানাই। আজ যে ছোট গল্পটি পাঠ করছি তার নাম মেজদির কেচ্ছা। লিখেছেন নবনীতা দেবসেন। আমাদের ভবানীপুরের পাড়াতে এ বাড়ি ও বাড়িতে খুব যাতায়াত। তোমাদের বালিগঞ্জ নিউ আলিপুরের মতন নয় বাপু। বিয়ে বাড়িতে যাচ্ছি, ধরো আমার তেমন ভালো শাড়ি নেই, তাতে কি, সামনের বাড়িতে নতুন বউ এসেছে, অনেক ভালো ভালো শাড়ি, একটা চেয়ে নিয়ে পরে যেতে কোনো বাধাই নেই। শাড়ি তো আমি খেয়ে ফেলবো না, ছিঁড়ে খুঁড়ে কিংবা দই কালিয়া মাখিয়ে নষ্টও করব না, বয়স হয়েছে যথেষ্ট। আমাদের পাড়ায় এসবের চল আছে। তোমার বাড়িতে হঠাৎ অতিথি এসে পড়েছে, ঘরে কিছু নেই, আমার ঘরে যা আছে চটপট সেই নারকেল নাড়ু নিমকি দিয়ে তুমি চা দিয়ে দিলে তোমার অতিথিকে। ধরো কর্তাগিন্নি সিনেমায় যাচ্ছি, শাশুড়ি মা বাড়িতে নেই, দেওরের কাছে গেছেন, আমার বাচ্চারা তোমার বাড়িতে ঘুমিয়ে রইল। দিব্যি ফেরার পথে আমরা ওদের তুলে সঙ্গে করে নিয়ে বাড়ি এলুম। না, ফ্ল্যাট বাড়ি না হলে কি হবে, এবারে ও বাড়ি ভাব আছে। তোমরা ফ্ল্যাট বাড়িতে একসঙ্গে থাকো, অথচ এ ওর মুখ দেখো না, নাম জানো না। আমাদের ভবানীপুর কালীঘাট ঢের ভালো পাড়া, মানুষের সঙ্গে মানুষের দেখাশুনো হয়, কথাবার্তা হয়, সুখে দুঃখে খোঁজ খবর নেয় সবাই। পাড়ার লোকেরা দূর পর নয়, সুবিধে যেমন আছে অসুবিধেও যে নেই তা একেবারে বলবো না। শাশুড়ি যদি দেওরের বাড়িতে থাকেন, তবু সামনের বাড়ির জ্যাঠাইমা তো আছেন, গুরুজনের নজরের বাইরে থাকা চলে না। বৌমা বলে হাঁক পারবার কেউ না কেউ আছেনই। আমার যখন নতুন বিয়ে হয়ে এ বাড়িতে আগমন হলো, সে অনেক কাল আগের কথা, তখন ঠিক সামনের বাড়িতে আমার শাশুড়ির এক প্রাণের বন্ধু ছিলেন। শাশুড়ি মা তাকে মেজদি বলে ডাকতেন। কেন মেজদি তা জানি না, মেজদির বয়সটা কি শাশুড়ি মার চেয়ে বেশি ছিল, কিন্তু মেজদি অনেক বেশি চটপটে ছিলেন। তার উকিল স্বামী বেঁচে এবং জমজমাট পসার ছিল, তখনও যদিও তিনি মেজদির চেয়ে বয়সে অনেক বড়। আমার বিয়ের কিছু আগেই আমার শ্বশুর পরলোক গমন করেছেন, তাকে কখনো চোখে দেখিনি। শাশুড়িমার থান পড়া বিষণ্ণ মূর্তি আমি প্রথম থেকে দেখছি। এদিকে মেজদির কপালে মস্ত বড় গোল সিঁদুরের টিপ, চড়াপার শাড়ি, বৃহস্পতিবারে আলতাপাড়া পা, একগাল পান, একগাল হাসি, আর সিঁথে ভর্তি লম্বা চওড়া সিঁদুর। মেজদিকে আমরাও মেজদিই ডাকতুম। আমার স্বামী তাকে ছোটবেলা থেকেই মেজদি বলেই ডেকে এসেছেন। আমরাও আর মাসিমা টাসিমা বলা হয়নি। মেজদির নাম আহ্লাদি হলেই বেশি মানাতো। এক গা সোনার গহনা, দিন রাত্রির পাড়া শুদ্ধ ঝমঝমিয়ে বেড়াচ্ছেন, ভয় ডর নেই। মেজদির স্বামী জামাইবাবুর, তাকে আমরা বাড়ি শুদ্ধ সবাই জামাইবাবু ডাকতাম। অনেক টাকা রোজগার, তিনি দুধে উকিল ছিলেন। কত বয়স হয়েছে তবু মক্কেলের কমতি নেই। বারান্দাতে পর্যন্ত বেঞ্চি পাতা ছিল, মক্কেলদের ঘরের ভিতরে আঁটত না। মেজদির 3 মেয়ে 2 ছেলে, ছোট ছেলে বিলেতে, সে ডাক্তার। বড় ছেলে, বউ, এক নাতনি, 2 নাতি সমেত তাদের কাছেই থাকত। মেজদির সঙ্গে বউয়ের বিন্দুমাত্র অশান্তি ছিল না। বউই সংসার দেখত, বউই গিন্নি। মেজদি শুধু হাসি মুখে পাড়া বেড়াতেন, আর নাতি নাতনিদের সঙ্গে মেজদির বয়সের খুব একটা তফাৎ আছে বলে মনে হতো না। যেমন গলায় গলায় ভাব, তেমনি ঝগড়া বেঁধে যেত মাঝে মাঝে, বৌমাকে গিয়ে মেটাতে হতো।
এমনিতে অবশ্যই মেজদির পাড়ার ছোটদের সঙ্গে খুব ভাব। মেজদি তো আবার গপ্প বলতে ওস্তাদ কি না। বুড়ো বুড়ির গপ্প, কানাকানির গপ্প, বোবা বুবির গপ্প, ন্যাড়া নেড়ির গপ্প, চড়াইকর্তা চড়াইগিন্নির গপ্প, তোতা তুতির গপ্প, পিঠে গাছার গপ্প, ৮০ মণ ময়দার দৌড়টি খায়া। পাড়ার বাচ্চারা মেজদিকে একবার পেলে তো ছাড়তেই চায় না। আমারও খুব ভালো লাগতো মেজদিকে। মেজদি যা তা কাণ্ড কারখানা করতেন এবং একেবারেই অনায়াসে। মেজদির বরটি মেজদিকে ভীষণ আহ্লাদ দেন। পাড়ায় এমন একটা কথা চালু ছিল, ছেলে বউয়ের কাছেও তিনি প্রবল প্রশ্রয় পেতেন, সেটা চোখেই দেখতুম। আহ্লাদি দুলালি বলতে যা বোঝায়, মেজদি ছিলেন ঠিক তাই। মেজদির স্বামীর বয়স তখন ৯০ বছর, কিন্তু মেজদির মোটে ৭৪। হাসি খুশি মেজদি মোটেই বুড়ি হননি। কপালের দুপাশে কিছু কোঁকড়া কোঁকড়া সাদা চুল ছাড়া মেজদির মধ্যে বার্ধক্যের কোনো লক্ষণই ছিল না। ওই নামেই যা ৭৪। এক পিঠ কালো চুল, ঝলমলে হাসি, চমকিলি চোখ। যুবতীর সমান মেজদি জামাইবাবুকে আপনি আজ্ঞে করতেন। আমাদের বাবা মাদের মধ্যে কাউকেই এটা করতে দেখিনি, তাই খুব অবাক লাগতো। তখন নতুন নতুন বিয়ে হয়েছে আমার, বয়স নিতান্তই অল্প। কৌতূহলের চোটে একদিন মেজদিকে তো জিজ্ঞাসা করে ফেললুম, মেজদি, আপনি জামাইবাবুকে আপনি আজ্ঞে করেন কেন? অসুবিধে হয় না? শুনে মেজদি প্রথমে খানিকটা হেসে নিলেন। তারপর হাতের রূপোর বাটিটা খুলে একটা জর্দাপান মুখে গুঁজে সুগন্ধ ছড়িয়ে ধীরে সুস্থে বললেন, সে দুঃখের কথা তোকে কি বলবো, শুনবি? তবে শোন। বিয়ে তো হলো, চাঁদের আলোর মতন ফুটফুটে মেয়ে ছিল, তোদের চেয়েও ঢের ছেলে মানুষ। ১৪ বছরের মেয়ে ৩০ বছরের বুড়ো বরের সঙ্গে বিয়ে হলো। না, বুড়োর সেই প্রথম বিয়ে, দোষবরে নয়। উকিল হয়ে গুছিয়ে বসে নিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা রোজগার করতে শুরু করে দেবার পরে তবে না কর্তার খেয়াল হলো, এত টাকা দিয়ে করবোটা কি যদি না সংসারই রইল। তখন দেখ শিগগির পাত্রী দেখ। ৩০ বছরের বরকে কে আর মেয়ে দেবে? বিধবা মায়ের শেষ মেয়েটা ছাড়া আর কাকেই বা পাবে সে? তবে হ্যাঁ, বুড়োর কপাল ভালো ছিল বল, বউটা মন্দ পায়নি। অবশ্যই আমিও বলবো বাপু, বুড়ো শিব ঠাকুর বরটি আমারও কপালে জুটেছেন ভালোই। ওই নন্দী ভিঙ্গি অর্থাৎ মক্কেল আর বউ আর মক্কেল, এই দুটি নিয়ে জীবন কাটিয়ে দিলেন। মোটেই বারমুখ নন, বরঞ্চ একটু বেশি ঘরকোনো। কোর্টে বেরুন ভিন্ন আর কোথাও বেরুবেন না। এক আমার মা যতদিন ছিলেন শ্বশুরবাড়িতে নেমন্তন্ন খেতে যেতে খুব ভালোবাসতেন। আমার মার মতন রান্নার হাত খুব কম লোকের হয় কি না। ব্যাস, মাও চলে গেলেন, উনিও আর কোথাও যাবেন না। আমার বড় বড় দিদি সব কত ডাকতো আদর করে, তার বেলা গা করতেন না, কেবল কাজ আর কাজ। এখন তো আমার এক ছোটদি ছাড়া কেউ বেঁচে নেই। ছোটদা নেমন্তন্নও করে না, তার শরীর মন ভালো না। মেজদি, আপনারও ছোটদি আছে? তাহলে আপনি মেজ বোন নন? তোর, আমি কেন মেজ বোন হব? আমি তো সবার ছোট। তবে সবাই আমরা আপনাকে মেজদি বলি কেন? তোরা কেন বলিস সে আমি কি করে জানবো বল? বরং তো শাশুড়িকে জিজ্ঞেস কর। তোদের জামাইবাবুটি মেজ ভাই, আমাকে তো উনি মেজ বউ বলেই ডাকেন, শুনিসনি? তোর শাশুড়ি হঠাৎ নতুন বউ হয়ে এসে আমাকে মেজদি বলে ডাকতে শুরু করে দিলে।
সেই ডাক শুনে বাকিরা সব্বাই, এমনকি তুই শুদ্ধ, তোর ছেলেও তাই ডাকবে। ভবিষ্যৎ ছেলের প্রসঙ্গে নতুন বউয়ের যতটুকু লজ্জা পাওয়া উচিত তা পেয়ে আমি আবার বলি, কিন্তু আপনি কেন? আপনার বরকে আপনি বললেন কেন সেটা তো বললেন না। ও, বলিনি বুঝি? তা যেটুকু বলেছি তাই থেকেই তুই বুঝে নিতে পারলি না? তবে কেমন বিয়ে পাস তুই? স্কুলের 14 বছরের মেয়ে হঠাৎ একটা 30 বছরের কর্তা ব্যক্তি উকিল মানুষকে তুমি তুমি করে কথা কইতে পারে? পারে কি? তুই বল, তুই পারতিস? সে বড়ই হোক আর যেই হোক। আমি তো তাকে চিনতুম না। বাড়ির ছোট মেয়ে হঠাৎ অন্য বাড়িতে গিয়ে অত বড় দামড়া অচেনা লোকটাকে গায়ে পড়ে ও গো, হ্যাঁ গো, তুমি কি করছো গো বলতে পারে? ফলে এ জীবনে আমার আর ও গো হ্যাঁ গো বলাই হলো না। এই যে শুনুন, শুনছেন, বড়জোর ও মশাই পর্যন্ত। ছেলেপুলে বড় হবার পর এখন কর্তামশাই বলেও ডাকি। তো তুই বল, কাজটা কি আমার ঠিক হয়নি? বলি, দায়টা কার ছিল? বয়সে যে বড় তার না আমার? যার বাড়িতে আমি নতুন এসেছি তার না আমার? দায়টা কার ছিল? মানে মানে তবে খুলেই বলি, শোন, আমারও কি দুঃখ নেই? উনি তো আমাকে আদর করে চিরকুটি ধরে কোলে বসিয়ে একদিন কানে কানে বলবেন, হ্যাঁ গো, তোমার আমার যে সম্পর্ক তাতে কি অমন দূর পরের মতন আপনি বলা মানায়? তুমি আর আমাকে অমনি আপনি আজ্ঞে করো না তো, এবার থেকে তুমি বলবে, কেমন? বল তুই, এটা কি ওরই বলা কর্তব্য ছিল না? আমিও ঘাড় নেড়ে তুমি তুমি করতুম। উনি নিজে থেকে যদি আমাকে তুমি বলতে কোনোদিনও না বলেন, তবে আমি কেমন করে সেধে তুমি বলবো ওকে, 16 বছরের বড় গুরুজন মানুষটাকে? ওরও তো রসকস কিছু থাকতে হয়। বড় বউয়ের মুখে ও গো, হ্যাঁ গো, আর 2টি ভাত নেবে গো, শুনতেও তো স্বাদ হয়। তা নয়, ওর প্রাণে কোনো দিনই কোনো শখ স্বাদ হলো না। হ্যাঁ কর্তামশাই, আপনি কি আর 2টো ভাত নেবেন? এই শুনেই তার আনন্দ। বউয়ের মুখ থেকে মন শুকনো কাট কাট কথা শুনে কর্তার নিজের প্রাণে কোনোটাই দুঃখ নেই। বউ তো নয়, যেন রাঁধুনি বামুন কথা কইছে। আমার তো নিজের কানেই কেমন কেমন ঠেকত। কিন্তু জীবন কেটে গেল, তুমি বলতে উনি আর বললেন না। তাই যেই বড় বৌমা এলো ঘরে, আমি ওকে বলে দিলুম, দেখো বৌমা, আমার শুনে শুনে তুমিও যেন আমার ছেলেকে আপনি আগে করো না বাবু। স্বামী স্ত্রীকে ওরকম ডাক শুনতে বড্ড বিচ্ছিরি, শুকনো শুকনো লাগে। অবশ্যই মেজ বৌমার বেলা অন্য কথা, তার শিক্ষা দীক্ষা তার দেশের মতন, আমাদের সঙ্গে ঠিক মতন খাপ খায় না। যদিও সে মেয়ের চেষ্টার অন্ত নেই, তাকে কিছুই শেখাতে পড়াতে হয়নি। মেম বলে কথা, মেম সাহেবদের আপনি তুমি নেই, সবসময় হানি আর ডার্লিং মুখে লেগেই আছে। মেজদি হেসে গড়িয়ে পড়লেন। বউয়ের আদিক্ষেতায় বরং ছেলের গোড়ায় খুব লজ্জা করত। আমি বললুম, লজ্জা কিসের? ওটা হচ্ছে তোদের ইংরেজিতে ওগো হ্যাঁগো, তাই নয়? ছেলেরও এখন অভ্যেস হয়ে গেছে। দেশে যখন আসে সেও দেখি ডার্লিং বলছে। ছোটবেলায় সত্যি আমার দুঃখ ছিল রে, বরের সঙ্গে 2টো মিঠে বলি কানে কানে কে না বলতে চায়, তা কপালে থাকলে তো। মেজদির চোখ উদাস হয়ে গেল, এটা বড় দেখা যায় না। তাই তাড়াতাড়ি বললুম, আচ্ছা, যদি জামাইবাবু এখন আপনাকে তুমি বলতে পারমিশন দেন, আপনি পারবেন? মেজদির ফর্সা নাক আস্তে আস্তে লাল হয়ে উঠল। মেজদি আস্তে আস্তে মাথাটি ডাইনে বাঁয়ে হেলিয়ে
তেমনি বাইরের দিকে চেয়ে চেয়েই বললেন, এখন এখন না, পারলেও বলবো না। সেদিন মেজদির বাড়িতে গেছি, হঠাৎ দেখি হুড়মুড়িয়ে মেজদি জামাইবাবুর টেবিলে এক বাক্স সন্দেশ নিয়ে হাজির। আমাকে ফিসফিস করে বললেন, যা তো বুলু, চট করে এক গেলাস জল গড়িয়ে নিয়ে আয় তোর জামাইবাবুর জন্যে। বলি আমার হাতে জামাইবাবুর বড় রূপোর গেলাসটা ধরিয়ে দিলেন। তারপর জামাইবাবুর মুখের কাছে দুটি বড় বড় হলদে গোলাপি সন্দেশ ধরে তেমনই ফিসফিস করে বললেন, এই যে নিন নিন, দু চারখানা এইবারে মেরে দিন দেখিনি, টপাটপ মুখে ফেলে। খুব ভালো সন্দেশ দিয়েছে বাবু আপনার মক্কেল। মেজদির এমন আকস্মিক ফিসফাস ষড়যন্ত্রী টাইপের হাবভাবটি দেখে দুধে উকিলও ঘাবড়ে গেলেন। জামাইবাবুর মুখের চেহারা দেখে কষ্ট হলো। ভীষণ অবাক হয়ে গিয়ে উনিও ফিসফিসিয়ে মেজদিকে বললেন, বৌমাকে বাক্সটা দাও গে, জলখাবারের সঙ্গে তো দেবেই, এত তাড়ার কি আছে? একটি হাত ঘুরিয়ে মেজদি বেজার মুখে বললেন, আরে সে তো ভাগের, তখন গুনে গুনে দুটি মাত্র দেবে কিন্তু, বলে দিচ্ছি। আর চাইলেই বলবে, বাবা আপনাদের বয়স হয়েছে, এখন বেশি মিষ্টি খেতে নেই। তার চেয়ে এই বেলা দুটো একটা এক্সট্রা পাচ্ছেন, খেয়ে তো নেবেন। কীরকম বেয়াকেলে মানুষ রে বাবা, এমনি করে আপনি মামলা চালান? দেখি দেখি, হাঁ হাঁ দেখি। জামাইবাবু হাঁ করলেন। আমি জল আনতে চলে গেলুম। আরেকদিন লোডশেডিং হয়েছে। ঘোর অন্ধকারে মেজদি চাবি গয়না ঝুমঝুমিয়ে এসে হাজির, হাতে টর্চ। দেখ না, তোদের জামাইবাবুটার রসকস কিচ্ছুটি নেই। এত মন খারাপ লাগছে, একটা শখ যদি মেটাতেন। কেন, কি হলো আবার? হবে আর কি, অন্ধকারে বসে আছেন, আজ কি ভাগ্যে মক্কেল নেই, রাস্তায় কোনো আলো নেই। বললুম, এই যে শুনছেন? বলি 70-এর মুখে ছাই দিয়ে আপনারও 91, আমারও 75 হয়ে গেল। এই জীবনে তো একটা দিনও তো হাত ধরাধরি করে পার্কে বেড়ানো হলো না। আজকালকার ছেলেমেয়েরা তো সাঁঝবেলাতে হরদম হাত ধরে ঘুরছে দেখতে পাই। এই বেলা বরং রাজ্যের ঘুটঘুটে অন্ধকার, কেউ কিচ্ছুটি দেখতে পাবে না। চলুন না মশাই, আমরা দুজনে হাত ধরাধরি করে একটু ওই পার্কে বেরিয়ে আসি। আপনার মক্কেলরাও দেখতে পাবে না, খোকার ছাত্রছাত্রীরাও দেখতে পাবে না, নাতি নাতনির বন্ধুরাও দেখতে পাবে না। চলুন না বাবা, একটু রাস্তায় হাত ধরাধরি করে দুজনে মিলে হেঁটে বেরিয়ে আসি। আপনার প্রাণী কি একটুও শখসাদ হয় না? প্রথমে উনি তো হেসেই গড়ালেন, যেন কতই একটা ছেলে মানুষই কথা বলেছি। তারপর বললেন, মেজ বউ, অন্ধকারে বেরোলে আমরাও যে পথে কিছু দেখতে পাবো না। এই বয়সে হোঁচট খেয়ে যদি পড়ে যাই, কোমরটি মট করে ভেঙে যাবে, আর জীবনে জোড়া লাগবে না। রাস্তাঘাটে কত খানাখন্দ, গর্ত, ইট পাটকেল, ঠেলাগাড়ি, রিক্সা, কুকুর। অন্ধকারে হাঁটা সোজা নয়। শুধু যে আমাদের কেউ দেখবে না তাই তো নয়, আমরাও হাতি ঘোড়া কিচ্ছুটি দেখতে পাবো না গো। টর্চ নিলে তোমার উদ্দেশ্য সিদ্ধি হবে না, আর টর্চ না নিলে দুজনে মিলে রাস্তায় হোঁচট খাবো। তার চেয়ে এসো, ঘরেই বরং হাত ধরাধরি করে বসে জানালা দিয়ে রাস্তা দেখতে থাকে দুজনে। থাকে লণ্ঠনটা জেলে কাজ নেই। সে কি সম্ভব? বৌমা লণ্ঠন নিয়ে এলো বলে জ্বালতে হবে না বলা যায়? ওর যত অসম্ভব কথা। হোঁচট টর্চ নিয়েও হাত ধরাধরি করা যায়, যায় না? রাগ হয়ে গেল। আমি বললুম, বই গেছে আমার আপনার সঙ্গে হাত ধরাধরি করে মক্কেলদের পথ চেয়ে হাপির তেজ করে অন্ধকারে ওত পেতে বসে থাকতে। আমি চললুম বুলুদের বাড়ি।
মেজদির জন্যে আমার সত্যিই খুব কষ্ট হলো। মেজদি ফুল করে 70 বছর আগে জন্মেছেন। যেদিন ওদের নিম গাছের ডালে মেজদির নাতনির জন্যে দড়িতে পিঁড়ি বেঁধে দোলনা টাঙিয়ে দেওয়া হলো, নাতনিকে কোলে নিয়ে সবার আগে মেজদি বসে গেলেন দোলনায় দুলতে, আর বৌমা শাশুড়িকে দোল দিতে লাগলো। এ দৃশ্য আমরা সবাই দেখেছি। মেজদিকে চিনি বলে কেউ অবাক হইনি। অথচ বয়সে অনেক কম আমার শাশুড়িকে ওই দোলনায় বসে দোল খাচ্ছেন, এটা কল্পনা করতেও অসুবিধা হয়। মেজদি মেজদি, তার নিজস্ব একটা ব্যাপার আছে। বছর দুয়েক আগের কথা, চৈত্র মাসের সেল হচ্ছে। মেজদি সেলে সম্বৎসরের জন্য 6খানা চওড়াপাড় নতুন শাড়ি কিনেছেন। প্রত্যেকটা খুব সুন্দর। পয়লা বৈশাখের আগেই এদিকে বিপর্যয় ঘটল বাড়িতে। জামাইবাবু হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়লেন, করোনারি থ্রম্বোসিস। বৌমাকে ডেকে মেজদি বললেন, বৌমা, তোমার শ্বশুর তো চললেন এখন। এই যে 6খানা নতুন শাড়ি কেনা হলো, আর কবে পরা হবে? এই গিন্নি বান্নি বুড়ো বয়সের শাড়ি তোমাকেও মানাবে না, বরং এবেলা ওবেলা করে পরেই ফেলি সবগুলো। বৌমা আর কি বলবে, তাই পড়ুন ছাড়া। বাড়ি ভর্তি লোকজন, ডাক্তার, হাসপাতালের আয়া, মেয়ে জামাইরা সবাই এসে পড়েছে। বিলেত থেকে ডাক্তার ছেলেও এসে পড়ল। পাড়াপড়শিরা সারাদিন ছুটোছুটি করছি। জামাইবাবু অজ্ঞান, অচৈতন্য, তাকে অক্সিজেনে রাখা হয়েছে। মেজদির নিঃশ্বাস ফেলবার সময় নেই, প্রচণ্ড টেনশন। কিন্তু তারই মধ্যে ঠিক মেজদি এবেলা ওবেলা করে 3 দিনে 6খানা নতুন কোড়া শাড়ি ঝটাপট পরে ফেলেছেন। বলা বাহুল্য, খুবই অদ্ভুত দেখালো কাজটা। ইতিমধ্যে ঈশ্বরের দয়ায় জামাইবাবু আস্তে আস্তে সামলে উঠলেন। মেজদি বললেন, বৌমা, সব নতুন শাড়ি তো ভেঙে ফেলেছি, পয়লা বৈশাখে কি পরব? যাও দেখি আর 1খানা কাপড় কিনে আনো, লাল পেড়ে। সম্বৎসরের দিনে সধবা মেয়ে মানুষকে নতুন কাপড় পরতে হয়, নইলে সংসারে অমঙ্গল। বৌমা ছুটল নতুন কাপড় কিনতে। সেরে ওঠার মাস 3 পরেই আবার জামাইবাবু চেম্বারে বসলেন। যেমনি মেজদি তেমনি জামাইবাবু। অত বড় অসুখের পরেও যথেষ্ট বিশ্রাম না নিয়েই কাজে লেগে গেলেন বলে 6 মাস যেতে না যেতেই জামাইবাবু আবার অসুস্থ হয়ে পড়লেন। ছেলে বউ, মেয়ে জামাই, এমনকি মেজদি পর্যন্ত তাকে কিছুতেই বিশ্রামে রাখতে পারেননি। এবার দ্বিতীয় অ্যাটাক, বাড়িতে রাখা চলল না। জামাইবাবুকে এবার নার্সিংহোমে দিতে হলো। ঘর নার্সিংহোম, মেজদি সারাদিন ছোটাছুটি করছেন। বলতে নেই, মেজদির বয়সও তো খুব কম নয়। স্ট্রেন হচ্ছে বাড়িশুদ্ধ সকলেরই। মেজদির হাবভাবে কিন্তু হতাশার চিহ্ন মাত্র নেই। শুধু চুলটা একটু রুক্ষ, চোখটা একটু চঞ্চল, এই পর্যন্ত। নয় করেও তার বয়স এখন 79 হয়েছে, জামাইবাবুর 95। দুজনেই দেহে মনে সচল আছেন, এই যা। মেজদির চুলের শুভ্রতা খানিক বেড়েছে, কয়েকটা কুঞ্চন দেখা দিয়েছে গালে, গলায়, এই পর্যন্ত। তোদের জামাইবাবু তো আরাম করে শুয়ে আছেন হাসপাতালে, আর আমারই হয়েছে জ্বালা, বললেন মেজদি। নাওয়া খাওয়া না হয় চুলোয় যাক, তাতে ক্ষতি নেই। পুজো আচ্চা পর্যন্ত চুলোয় গেছে, অথচ ঠাকুরকেই তো ডাকতে হয় এখন। এই 95 বছরের বুড়ো যদি বা হাসপাতাল থেকে বাড়িতে আসে, সে তো ডাক্তারের গুণে নয়, ঠাকুরের আশীর্বাদে, তাই না? তা ঠাকুর ঘরে ঢুকতেই রাত 9টা-10টা বেজে যাচ্ছে। তখন ঠাকুরের ঘুম পেয়ে যায়। কি যে বলি, ঘুমোতে ঘুমোতে গোপাল কিছুই শোনে কিনা কে জানে।
মেজদির অতি আদুরে এক গোপাল ঠাকুর আছেন। তিনি রূপার খাটে সোনার ছাতা মাথায় দিয়ে সোনার নাড়ু খান। অর্থাৎ মেজদিদেরও ওপরে আর এক কাঠি আহ্লাদের নন্দদুলাল। মেজদিটাকে ডেকে কী যে বলেন জানি না, তবে আমাকে ডেকে একদিন বললেন, শোন বুলু, তোকে একটা জরুরি কথা বলে রাখি। তোদের জামাইবাবু গত হলে আমি কিন্তু আর আমার চওড়াপার কাপড়গুলো পরব না, তোর জামাইবাবুর পুরনো ধুতিগুলোও পরব না। আমার 6টা ফাইন থান চাই। খোকাকে আমি সোজাসুজি বলতে চাই না, ওকে মনে করে তুই বলবি যে আমি তোকে বলে রেখেছি। চওড়া পেরে শাড়ি পরা বুড়ি বিধবা দেখতে আমার ভালো লাগে না। নরুন পেরে ধুতি পরা বিধবাও বিতিকিচ্ছিরি লাগে। বেশি বয়সে বিধবা হলে বাঙালি মেয়েদের থান কাপড়েই মানায়। যে বয়সের যেটা ফ্যাশন, বুঝলি না? মনে করে কিন্তু বলবি খোকাকে যেন কিনে রাখে। তোর জামাইবাবুর তো এটা সেকেন্ড অ্যাটাক, 96 হতে চলল। যদিও বা এবার সেরে ওঠেন, থার্ড অ্যাটাকেই নির্ঘাত যাবেন। তখন যদি শোকে তাপে আর গোলমালের মধ্যে কাপড় চোপড়ের মতো তুচ্ছ কথাটা আমার বলতে মনে না থাকে, তাই তোকে আগে ভাগেই বলে রাখলুম। আর শোন, বৌমাকে বলবি আমাকে যেন মাছ ফাছ ধরায় না অশৌচের পরে। 80 বছর বয়সে বিধবা হলে মাছ মাংস খাওয়া কেবল লুহিষ্টিপোনা ছাড়া আর কিছু নয়। সারা জীবন ঢের মাছ মাংস খেয়েছি। যেসব বুড়ি বিধবার দাঁত নেই অথচ মাংস খায়, আমার মনে হয় তারা সারা জীবন খেতে পায়নি। হ্যাঁ, অল্প বয়সে বিধবা যদি হতো সে এক কথা ছিল, কিন্তু বয়স তো এখন 80। স্বাদ আহ্লাদ বাকি থাকার দিন নেই। 80 তো আপনার হয়নি মেজদি, আর বিধবাও তো আপনি হননি, দুটোরই দেরি আছে। দেখুন, জামাইবাবু সেরে উঠবেন নিশ্চয়ই, খুব ভালো ডাক্তারের হাতে রয়েছেন। আচ্ছা মানুষ তো, আপনাকে 80 বছরে বিধবা হতেই হবে এটা কে বলেছে? আমি প্রায় ধমকেই ফেলি মেজদিকে, তারপর যোগ করি, আর স্বাদ আহ্লাদ আপনার না থাক, আমাদের আছে। দাঁড়ান না, আপনার 80 বছরের বার্থডে করব আমরা, ব্যান্ড পার্টি বাজিয়ে, রাস্তায় প্রসেশন করে, ঘাড়ে করে বাবা আলোর স্ট্যান্ড জ্বালিয়ে, আপনাকে আর জামাইবাবুকে হাত ধরাধরি করিয়ে হাঁটিয়ে পার্কে ঘুরিয়ে আনব। আসুক অঘ্রাণ মাস, তবে তো 80 হবে। আর বৈধব্য অনেক দূরে। মেজদি, শুধু শুধু অত অলক্ষণে কথা বলবেন না তো। অলক্ষণে কথা বটে বলি মেজদি দুষ্টু হেসে আমার কানে কানে গোপন কিছু বলবার জন্যে মাথা নিচু করে এগিয়ে এলেন। কানের কাছে মুখ নিয়ে বললেন, কেন এত অলক্ষণে কথা বলছি বলতো? তবে শোন, ছাতা নিয়ে বেরুলে যেমন বৃষ্টি পড়ে না, তেমনি আমার কেমন যেন মনে হয় গোপালের কানের কাছে অত থান কাপড়ের গপ্প করলে কি জানি হয়তো আর বিধবা হতে হবে না। বুঝলি বোকা, ঠকাচ্ছি, ঠাকুরকে এমনি মিচিমিচি করে ঠকাচ্ছি রে। মেজদি হেসে গড়িয়ে পড়লেন। ঘুমিয়ে ঘুমিয়ে গোপাল ঠাকুর মেজদির কথা ঠিকই শুনতে পান। এ যাত্রাতেও জামাইবাবু সেরে উঠে নার্সিংহোম থেকে বাড়ি ফিরে এলেন। মেজদি আহ্লাদে হালকা হয়ে যেন চাঁদের জমিতে নীল আর্মস্ট্রং ওজনহীন হয়ে ঘুরে বেড়াতে লাগলেন। উঠতে উঠতে একদিন সেই নববর্ষের লাল কস্তা পেরে ধনেখালি শাড়িটা পরেই ভর সন্ধেবেলায় মেজদি স্নানের ঘরে হঠাৎ ঘুমিয়ে পড়লেন। অতএব 6খানা ফাইন থান কেনবার জরুরি কথাটা তার ছেলেকে মনে করিয়ে দেবার দায়িত্ব আমার ঘাড় থেকে নেমে গেল। মেজদি চলে গেলেন কার্তিক মাসে।
আর অঘ্রাণ মাসের এক রাত্রিরে হিমের মধ্যে জামাইবাবু একা একা লোডশেডিংয়ের অন্ধকারে টর্চ ছাড়াই হঠাৎ রাস্তায় কী করতে যে বেরুলেন কে জানে। মাঝখান থেকে খানাখন্দে পড়ে গিয়ে ডান পাখানা ভেঙে ফেললেন। বেচারি, সেই যে জামাইবাবু নার্সিংহোমে গেলেন, এবারে আর তাকে সেখান থেকে ফিরিয়ে আনা গেল না। বলি, আনবেটাকে? মিছি থান কাপড়ের গুলগপ্প শুনিয়ে গোপাল ঠাকুরকে ঠকানোর কেউ ছিলই না যে। আজকের গল্পটি কেমন লাগলো? তোমার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিও। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে। এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।